প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি রাশিয়ার আচরণে খুবই অসন্তুষ্ট, যে কারণে তিনি ইউক্রেনকে উন্নত মানের অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছেন। এইসব অস্ত্র নেটোর মাধ্যমে ইউক্রেনে পাঠানো হবে। গণমাধ্যমে তিনি বলেন পুতিন ভালো ভালো কথা বলেন এবং সিরিয়া সকলের উপর তিনি সকালে উঠেই বোমা বর্ষণ করেন। এটা এমন একটা সমস্যা আমি যা মোটো পছন্দ করি না। হোয়াইট হাউসে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী 50 দিনের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি না হলে তিনি রাশিয়ার উপর 100% হারে চড়া ট্যারিফ আরোপ করবেন। এদিকে দেশের রাজনীতিতে দিশেহারা অবস্থা ডেমোক্রেটদের। ইতিহাসের সর্বনিম্ন অ্যাপ্রুভাল রেট এখন দলটির। আগোছালো বিশৃঙ্খল অবস্থা কাটিয়ে ওঠার কোনো লক্ষণ নেই নেতৃত্ব। গত 6 মাসে তারা একজন নেতা খুঁজে পাননি যিনি মিড টার্ম নির্বাচনে দলটিকে পথ দেখাবেন। যদিও এই অবস্থায় এগিয়ে এসেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। রিপাবলিকান সরকারের নানা অনিয়মের বিরুদ্ধে ডেমোক্রেটদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি। দেশব্যাপী এই জাগরণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন যদি কোনো কিছু সঠিক বলে মনে করেন তবে তার পক্ষে দাঁড়ান। এখন চুপ করে থাকার সময় নয়। আপনি বাক স্বাধীনতার কথা বলবেন কিন্তু নিজে নীরব থাকবেন, তা হবে না। বাংলাদেশের সাথে আমেরিকার ট্যারিফ প্রসঙ্গ। ঘোষিত পাল্টা শুল্কের হার কমানো নিয়ে আমেরিকার সঙ্গে আরেক দফা আলোচনা করতে চায় বাংলাদেশের সরকার। বাংলাদেশ এই আলোচনার প্রস্তুতি নিচ্ছে, এই জন্য আমেরিকার কাছে সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 9 থেকে 11 জুলাই আমেরিকা সরকারের সঙ্গে আলোচনা করে রোববার বাংলাদেশে ফিরে তিনি বলেন আমেরিকার সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনা হবে, এই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশা করছি বাংলাদেশ তার সক্ষমতা দিয়ে আমেরিকার বাজারে ব্যবসা চালিয়ে যেতে পারবে এবং যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করবে। বাংলাদেশের রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদারের দলে আবির্ভূত হয়েছে। অন্যদিকে ঢাকা মিটফোর্ড এলাকা লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন পথে নিয়ে অন্যায়ভাবে বিএনপি ও এর শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে কাদা ছোড়াছড়ি চলছে। এইসব বিষয় নিয়ে আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল এবং বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং একই সঙ্গে ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, শুরুতে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটি হলো প্রেসিডেন্ট ট্রাম্প বিগত মাসখানেক ধরেই রাশিয়ার ব্যাপারে, পুতিনের ব্যাপারে তার অসন্তোষ গোপন করছেন না। তিনি বারবার বলছেন আমি আনহ্যাপি এবং পুতিন যে সময় ক্ষেপণ করছেন, মুখে মিষ্টি কথা বলছেন, কাজে ইউক্রেনের উপর হামলা অব্যাহত রেখেছেন, যুদ্ধবিরতিতে সম্মতি হচ্ছেন না এবং কোনো কাজে আসলে আমেরিকা যেভাবে ভেবেছিল রাশিয়া যেভাবে এগিয়ে আসবে, রাশিয়া তার একটা স্টেপও এখন পর্যন্ত সেভাবে এগিয়ে আসেনি। প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তিনি ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানোর কথা বলছেন এবং একই সঙ্গে নতুন যেটি যুক্ত করেছেন রাশিয়ার উপর 100% চড়া ট্যারিফ। এটি কতটা ফল দেবে বলে আপনার কাছে মনে হয়? তিনি যারা বলছেন এভাবে যদি কাজ করেন, চাপ বজায় রাখেন, তাহলে নিঃসন্দেহে মানে প্রকাশ্যে তিনি যা বলছেন ডিপ্লোম্যাটিক মাধ্যমে যে ধরনের কড়া বার্তা সত্যি সত্যি তাদেরকে জানানো হয়, তার বিশেষ দূত এবং তিনি নিজে না বললেও বিশেষ দূত যদি স্পষ্টভাবে বলে দেন, ডিপ্লোম্যাটিক মাধ্যমে বলা হয়, তাহলে রাশার উপায় নেই না শুনতে বাধ্য হবে। এখন তিনি যে সমস্ত যে ব্যবস্থা নিয়েছেন, ন্যাটো সেক্রেটারি জেনারেল এসেছিলেন, তার সাথে দেখা করেছেন, তার সাথে কথাবার্তার সময় সাংবাদিকদের, হোয়াইট হাউসের সাংবাদিকদেরকে তিনি বলেছেন 50 দিনের মধ্যে রাশাকে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। 1 2 নম্বর হচ্ছে তিনি ইউক্রেনকে ডিফেন্সিভ ওয়েপন্স, তাদের আত্মরক্ষামূলক অস্ত্রশস্ত্র সরবরাহ দেবে। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাট্রিয়ট মিসাইল চলি, আর তাছাড়া কিছু মিডিয়াম রেঞ্জ মিসাইল, অন্যান্য মিসাইল ইত্যাদি। কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রগুলো দেবে না, এগুলো নাটো সদস্য রাষ্ট্রগুলো তার যুক্তরাষ্ট্র থেকে কিনে নেবে এবং তাদেরকে তিনি অ্যালাউ করবেন সেগুলো সেখানে কিয়েভকে, ইউক্রেনকে সরবরাহ করার জন্য। তৃতীয় যে কথা তিনি বলেছেন
50 দিনের ভিতর যদি রাশিয়া যুদ্ধবিরতি নাতে সম্মত না হয়, যুদ্ধবিরতি করাতে সম্মত না হয়, তাহলে তাদের সাথে বাণিজ্যের ক্ষেত্রে 100% শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের সাথে এতগুলো স্যাংশন আরোপ করেছেন, বাইডেন আমলে আরোপ করা হয়েছে, তাদের সাথে ভার্চুয়ালি যুক্তরাষ্ট্রের এবং পশ্চিম ইউরোপিয়ান ইউনিয়নের বলতে গেলে কোনো বাণিজ্যই নেই, প্রায় নীলের দিকে চলে গেছে। অপ্রত্যক্ষ বাণিজ্য আছে, অন্যান্য দেশের মাধ্যমে রাসায়ন কিছু পণ্য তারা কেনে, সেগুলো এইসব দেশে সাপ্লাই দেয়, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলোতে। আর ইউরোপিয়ান ইউনিয়নের কিছু জিনিসপত্র তৃতীয় দেশের মাধ্যমে রাশাতে যায়। এই তো তাহলে এটা কি হবে সেটারও ব্যাখ্যা দেখা গেল। সেটা হচ্ছে যে সমস্ত দেশ রাশার সাথে বাণিজ্য করে, রাশার থেকে জিনিসপত্র কেনে ক্রয় করে, তাদের উপরে ওই অতিরিক্ত শুল্কটা আরোপ করা হবে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় খদ্দের হচ্ছে রাশার একটা অর্থনৈতিক যে করুণ কঠোর অবস্থার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপের স্যাংশনের কারণে রাশিয়া পড়েছে, সেইটার থেকে বেঁচে থাকার জন্য, দেশকে সচল রাখার জন্য তারা যে রপ্তানি করছে, সবচেয়ে বড় রপ্তানি তাদের হচ্ছে তেল। সেই তেলের প্রধান আমদানিকারক হচ্ছে চীন এবং ভারত, যুক্তরাষ্ট্রের বিশেষ বন্ধু ভারত এবং চীন। তো যদি এখন অতিরিক্ত শুল্ক আরোপ করেন, তাহলে তার যে বন্ধু রাষ্ট্র ভারত এবং বন্ধু নয় আর এরকম রাষ্ট্র চীন, এই দুটার উপরেই পড়বে। তো চীনের উপরে অতিরিক্ত প্রেশার আছে। চীন যদি কথা না শোনে, কেবল যে তারা অতিরিক্ত শুল্ক দিতে হবে তা না, সেটাকে কেন্দ্র করে চীনের বিরুদ্ধে অন্যান্য কঠোর ব্যবস্থা তিনি নেওয়ার কথা চিন্তা করবেন। এমনকি ভারতের ক্ষেত্রেও ভারতের সাথে বাণিজ্য আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী কয়েকদিনের ভিতরে সম্ভবত সেই আলোচনা চূড়ান্ত পর্যায়ে যাবে। সেখানে আশা করছে, ভারতীয় কর্তৃপক্ষ আশা করছেন, তারা 20% বা কাছাকাছি হারে শুল্কে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে সম্মত হবে। কিন্তু সত্যি সত্যি প্রেসিডেন্ট ট্রাম্প যদি এই ক্ষেত্রে ভারতের উপরে অসন্তুষ্ট হন, তাহলে তার 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 আশা মতো ভারত যদি তেল আমদানি বন্ধ না করে রাশিয়া থেকে, তাহলে শুধু যে তিনি রাশিয়ার উপরে স্যাংশন আরোপ করবেন ইত্যাদি তা না, ওই 100% ছাড়াও তিনি ওই যুক্তরাষ্ট্র এবং ভারতের যে বাণিজ্য আলোচনায় 20% যদি তিনি সম্মত হন, তার ডেলিগেশন, সেটা আরো বাড়িয়ে দিতে পারেন। কেবলমাত্র ওই রাশিয়ার থেকে আমদানির উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করবেন সেই কারণে তা না, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের ক্ষেত্রে যে শুল্ক, দ্বিপাক্ষিক শুল্ক ভারতের উপরে আরোপ করার কথা, ভারত থেকে আমদানি পণ্যের উপরে, সেটা আবার বাড়িয়ে দিতে পারেন, ফলে ভারতের উপরে অতিরিক্ত চাপ পড়বে। তো আপাতত এইটাই সংক্ষিপ্ত বিশ্লেষণ। কিন্তু এগেইন আমার বক্তব্যের এই এমফাসিস আমি দেব যে প্রকাশ্যে তিনি যে কথা বলছেন, সত্যি সত্যি তিনি যদি ডিপ্লোম্যাটিক সার্কেলেও একই কঠোর বার্তা পাঠান রাশিয়াকে, তাহলে আমার ধারণা রাশিয়া 50 দিনের ভিতরে যুদ্ধবিরতিতে সম্মত হবে। আপনার কাছে কি মনে হয়, এই 50 দিন কি অনেক লম্বা সময় নয়? এই 50 দিন যে হারে ইউক্রেনে হামলা রাশিয়া অব্যাহত রেখেছে, এই 50 দিন যদি অব্যাহত রাখে, তাহলে তো আসলে ইউক্রেনের অবস্থাটা খুব একটা, ইউক্রেন তো, রাশিয়া তো বলতে পারে যে আমরা তো 50 দিন পরে চুক্তি করব, 50 দিনের মধ্যে তো আমাদেরকে মারার লাইসেন্স দেয়া আছে। 50 দিনের ভিতরে যুদ্ধবিরতি করার কথা না, যুদ্ধবিরতিতে এগ্রি করার কথা। এগ্রি করলে তারপর সেটা আবার কয়েকদিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ তো ফাইনালাইজ করতে টাইম লাগবে। তো প্রায় 2 মাসের ধাক্কা আপনি মনে করেন। ওকে, আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনি যেটা বলছেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে 50 দিন অনেক বেশি সময়। তারা যে হারে অগ্রগতি অর্জন করছে, এখন এখান থেকে প্যাট্রিয়ট মিসাইল, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা তাদেরকে সাপ্লাই করা হবে, ইউরোপিয়ান দেশগুলোকে কিনবে, এখান থেকে সরবরাহ যাবে, তারপর তারা সাপ্লাই করবে। এগুলা দিয়ে রাশিয়ান আক্রমণ প্রতিহত করতে করতে রাশিয়া আরো 2, 4, 5, 7, 10% যদি ভূমি দখল করে, অলরেডি প্রায় 20% তাদের দখলে আছে।
এবং তারা মানে যে ইম্পর্টেন্ট এলাকাগুলো মানে দখল করা তাদের জন্য খুব জরুরি মনে করছে। সেই এলাকাগুলো যদি পুরোপুরি দখল করতে পারে তাহলে সেটা ইউক্রেনের অর্থনীতির ভয়ঙ্কর একটা, ইউক্রেনের অর্থনীতির খনিজ সম্পদের, তার খাদ্য উৎপাদনের, তার কটন উৎপাদনের একটা বিপুল অংশ তখন রাশিয়ার কবলে চলে যাবে। ফলে বাকি অংশ ইউক্রেনের অধীনে যদি 30 অংশ হাতছাড়া হয়ে যায় তাহলে তাদের অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে যেটি জানতে চাই, অর্থনীতির দিক থেকে জানতে চাই, সেটি হলো ট্যারিফ শুরু থেকে যুক্তি ছিল এটি বাণিজ্যিক বিষয়, কিন্তু আমরা আস্তে আস্তে ট্যারিফের যে রূপটি দেখছি সেটি রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবং এটি আমরা ব্রাজিলের উদাহরণ টানতে পারি। ব্রাজিলের বিচার যদি বন্ধ না হয় সাবেক প্রেসিডেন্টের, তাহলে 50% ট্যারিফ। এখন রাশিয়ার সঙ্গে তো কোনো বাণিজ্যিক যুক্তিতে 100% করা হচ্ছে না, রাজনৈতিক বিষয়ে 100% করা হচ্ছে। তার মানে ট্যারিফের স্বরূপটা উন্মোচন হচ্ছে আস্তে আস্তে যে এটি একটা অস্ত্র এবং এটি প্রয়োগ করা হয় রাজনৈতিক স্বার্থে। এমনটি কি মনে হচ্ছে এখন? না, ডেফিনেটলি রাশিয়ার সাথে যেটা হচ্ছে, মহোদয় সুন্দর করে বলেছেন, এটা মানে নন ট্যারিফ অবজেক্টিভটা বেশি, রাজনৈতিক স্বার্থ যেটা আপনাকে বললেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাগল হইলেও তার পিছনে তো তার অনেক অ্যাডভাইজার কাজ করছে, ট্যারিফ সম্পর্কে বিভিন্ন থিওরি দিচ্ছে। আমার মনে হয় যেটা করতে যাচ্ছে যে দে আর ট্রাইং, মানে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে একটা মিডল অবস্থায় যেতে, এনাফ সময় দিচ্ছে। আপনি যেটা বললেন যে এনাফ সময় অলরেডি 20% দখল করে নিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউক্রেন। Unfortunately, সেই 20% happens to be more Russian ঘেঁষা than Ukraine ঘেঁষা, কারণ এথনিসিটির কারণে, রাশিয়ান স্পিকিং এন্ড সো অন, এটাও রাশিয়ার জন্য একটা সুবিধা করে দিয়েছে। তো ওরা এনাফ যখন একটা স্ট্রং পজিশনে থাকবে, তখন ডোনাল্ড ট্রাম্প ইয়াকে চাপ দিবে যে তোমরা একটা সমঝোতায় আসো, একটা চুক্তি করো। আলটিমেটলি চুক্তিটা যেটা হবে এটা কিন্তু ইউক্রেনের জন্য ভালো হবে না। তাদের দে হ্যাভ টু রিয়েলি মানে গিভ আপ দেয়ার ল্যান্ড ফর পিস, এবং যে ন্যাটোতে জয়েন করবেন না, কারণ এটা আর একটা বড় তাদের ইয়ে ছিল। তো কিন্তু ইন দি মিন টাইম এটাকে ক্যাপিটালাইজ করার জন্য আসলে তো আলটিমেটলি রাশিয়ার মাধ্যমে চায়নাকে ধরতে যাচ্ছে, তাই না? তো আপনি জানেন যে রাশিয়াকে, ভারতকে, ইন্ডিয়াকে ওরা একটা একটা মানে অপতেই ছেড়ে দিবে, কিন্তু আলটিমেটলি ওরা ধরবে চায়নাকে। কিন্তু যেখানে নিড আছে, রাশিয়া, চায়না এবং ইন্ডিয়ার বিরাট নিড আছে অয়েলের, এবং রাশিয়া এটা অল্প মূল্যে সাপ্লাই করতে পারে, সেখানে মার্কেটে নিজস্ব গতি খুঁজে পেবে। এখানে মিডলম্যান, যেটা মহেন্দ্র ভাই এলিউড করেছেন, যে এখানে সবচেয়ে বড় মানে ইয়া হবে চায়নার ক্ষেত্রে তেল রপ্তানির ব্যাপারটা, আসলে এটা হবে টার্কির মাধ্যমে। টার্কি ধরতে পারবে না, কারণ টার্কি ন্যাটো মেম্বার, আর টার্কির সাথে ইসরায়েলের মানে মোটামুটি একটা মিডল অফ দি রোড ফলো করছে আর কি। তো এই কারণে আলটিমেটলি এটা তো রাজনৈতিক অবজেক্টিভ করার জন্য রাশিয়ার সাথে যুদ্ধটা টিকিয়ে রেখেছে আমেরিকা এবং গ্রেট ব্রিটেন। এই যুদ্ধ অনেক আগে শেষ করতে পারতো। কিন্তু আমি বলবো যে ইউক্রেনের যারা লিডারশিপ আছে, আমি নট প্যাট্রিয়টিজম কথা বলছি, স্বাধীনতার কথা বলছি, প্যাট্রিয়টিজম তো ডেফিনেটলি আছে, কিন্তু আমার মনে হয় ওরা সুদূর প্রসারে চিন্তা করতে পারেনি। অলরেডি ইউক্রেনের যে 20% মানে ওভারঅল বিভিন্ন এস্টিমেট 20-30% ল্যান্ড গিয়েছে, মানুষ গিয়েছে, সম্পদ গিয়েছে। আপনারা যদি ব্যাটার একটা ইয়াতে আসেন, 2 বছর আগে আপনি যদি একটা মানে যুদ্ধ করতে পারতেন, তাহলে ইউক্রেনের জন্য ভালো হতো, কিন্তু ইউক্রেন করতে পারেনি, কারণ রাশিয়া এবং ইয়ার কারণে, গ্রেট ব্রিটেনের কারণে। তো যুদ্ধ সবসময় খারাপ, কিন্তু কন্ট্রাডিকশনটা কি জানেন? এখানে ডোনাল্ড ট্রাম্পের এখানে ডোমেস্টিক মার্কা বেস আছে, সে যে প্ল্যাটফর্মে এসেছে এই সমস্ত যুদ্ধ সে বন্ধ করবে, কিন্তু সে কিন্তু একই পথে হাঁটছে। এখানে আমি একটা কথা বলে শেষ করছি। পুতিন, আমি একটা পডকাস্ট শুনছিলাম, পুতিন বলে যে আমি অনেক লম্বা সময় ধরে মানে রাশিয়ার ক্ষমতায় আছি, আমি অনেক প্রেসিডেন্টকে দেখেছি, আমেরিকান প্রেসিডেন্টকে, তারা যখন ক্ষমতায় আসে বড় বড় আইডিয়া নিয়ে আসে, কিন্তু আলটিমেটলি যখন ব্ল্যাক সুট ওলা ব্ল্যাক টাই লোকজন আসে, সবকিছু চেঞ্জ হয়ে যায়, তারপর সারা আগের গতিতে ফিরে যায়। আপনি যদি আজকে ডোনাল্ড ট্রাম্পের যে মানে 180 টার্ন দেখছেন, এটা কিন্তু তার পজিশন না, এক্স্যাক্টলি দ্য অপোজিট, সে চলে গেছে। এবং এই একটা যে স্লাইড একটা কোর্ডিনেশন, জেফ্রি স্টেনের ব্যাপারটা, যেটা মাকাকে ইয়ে করেছে, এখান থেকে 180 চলে আসে। কারণ কি জানেন? কারণ এখানে ইসরায়েল ইনভলভ, ইসরায়েল ধরা পড়বে, কারণ ইসরায়েলের মোসাদের সে এজেন্ট ছিল। এখন মাগা বেচের হলে যে আমরা এমের দিকে তাকাই, এখন এইটা নিয়েও সে বিপদে আছে।
তো মাল্টিপল জিনিস, আরেকটা বিপদ, একটার পর একটা বিপদ আসবে। যারা মানে ট্রানসাকশনাল হুইমসিক্যাল, বল্টন আগের যে তার অ্যাডভাইজার ছিল বলেছিল একটা কথা যে সে চিন্তা করে কাজ করে না, হঠাৎ করে একটা ফ্লুকে মারে, তারপর ট্রাই টু কানেক্ট দি ডট, বাট আলটিমেটলি সে ডট গুলো কানেক্ট করতে পারছে না। তো ডিপ্লোমেসির কথা সে বলে, কিন্তু সে কোথাও হাঁটছে না। এর জন্য তাকে চরম মূল্য দিতে হবে। মানে বৈশ্বিক ভাবে এটা শুধু সারা দুনিয়াকে এফেক্ট করবে না, আমেরিকান ইকোনমি অলরেডি ইনফ্লেশন ইজ পিঞ্চিং আপ, তারপর এটার গ্রোথ রেটকে এফেক্ট করবে। নিম্ন জনগণ এবং যেটা জানলাম মাগা বিল, যেটা হলো বিগ বিউটিফুল বিল, এটা মানে মানে আমেরিকার নিম্ন মধ্যবিত্ত প্রান্তিক জনগণকে সাংঘাতিক এফেক্ট করবে। আমার মনে হয় না যে রিপাবলিকান পার্টি একটা খুব ভালো অবস্থানে আছে। জি, আমরা হয়তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ডেমোক্রেটিক পার্টিও ভালো অবস্থানে নেই। জি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে যেটি জানতে চাই, আমরা যেটি বলছিলেন যে ডক্টর কবির হাসান যে তিনি 180 ডিগ্রিতে অনেক সময় ঘুরে যান, ঘুরে যাওয়ার অনেকগুলো বিষয়, অন্যতম আরেকটা বিষয় হয়তো আলোচনা আসতে পারে ন্যাটো বিষয়ে। ন্যাটো নিয়ে তিনি নির্বাচনের আগে থেকে যে পরিমাণ বিক্ষুব্ধ ছিলেন, যে পরিমাণ ক্ষোভ প্রকাশ করেছেন, পরবর্তীতে কিছু কাজও হয়েছে। ন্যাটোর দেশগুলো অন্তত তাদের সামরিক ব্যয় বাড়িয়েছে। ন্যাটোর সেক্রেটারি জেনারেলের সঙ্গে আজকে হোয়াইট হাউসে যে বৈঠকটি হলো, সেখানে ন্যাটোর সাথেও কিন্তু একটা সুসম্পর্ক কিংবা সুবাতাস সামনে অনেকেই মনে করছেন যে হয়তো আসতে পারে। এই সম্পর্কর উন্নয়নের কোনো, বিশেষ করে মার্ক রুট তো ডোনাল্ড ট্রাম্পের একেবারেই উচ্ছ্বসিত প্রশংসা করেন সব সময়। তো সেই মার্ক রুটের সঙ্গে সেক্রেটারি জেনারেল তার সাথে বৈঠকটি সম্পন্ন হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে নেটোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন আমেরিকার, যেটি নিয়ে অনেকেই আশঙ্কা ছিলেন যে না সম্পর্ক মনে হয় খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ দিকে তো মনে হয় যাচ্ছে না? না, তা মনে হচ্ছে যাচ্ছে না, কারণ আপনার দুটো দিক আছে। ন্যাটো এমন না যে ন্যাটোতে যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট হিউজ, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন এটা সত্যি কথা। ইউরোপিয়ান দেশগুলোর নিরাপত্তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে অর্থ খরচা করে, যেটা তারা নিজেরা যা করে না তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্র করে। কিন্তু এইটা মানে চিত্রের একটা দিক। অন্যদিক হচ্ছে যে এমন না মানে ইউরোপিয়ান দেশগুলো মানে যুক্তরাষ্ট্র বিনা স্বার্থে তা করছে। ইউরোপিয়ান দেশগুলোকে রক্ষা করা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্টে, ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক ইন্টারেস্টে জরুরি। এক। দুই নম্বর হচ্ছে ইউরোপিয়ানরা এবং যুক্তরাষ্ট্র মোটামুটি একই সভ্যতা। তৃতীয় হচ্ছে যে ইউরোপিয়ান দেশগুলো যুক্তরাষ্ট্রের বাজারও করে। যুক্তরাষ্ট্রের পণ্য, যেমন তারা ওখান থেকে পণ্য আমদানি করে, হিউজ ব্যাপার। যুক্তরাষ্ট্রের বিপুল পণ্য সেখানে যায়। তো এখন যাই হোক, প্রচন্ড চাপের ফলে ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো, ন্যাটোভুক্ত দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যয় অনেক বাড়াতে 5% পর্যন্ত নিয়ে যেতে সম্মত হয়েছে একটা। এবং তক্ষণে এবং এখনই অনেক অস্ত্রশস্ত্র অর্ডার ইত্যাদি দিচ্ছে। আর একটা হচ্ছে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র আর টাকা খরচা না করে, দেখুন এটা আবার ওই 5%-এর বাইরে তার অতিরিক্ত খরচা। ইউক্রেনের জন্য অর্থ মানে অস্ত্র কিনবে নিজেদের টাকা, এটাও যুক্তরাষ্ট্র যদি কয়েকশো বিলিয়ন ডলার অস্ত্র তারা কিনে এখান এবং থেকে। এটাকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন একটা খুবই চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন যে ইউক্রেনে বিনা পয়সা দেবো না, ন্যাটো কি আছে বিক্রি করবো, ন্যাটো তোমরা দাও। হ্যাঁ, তাহলে এটা হলো ন্যাটো মানে ইউরোপিয়ান দেশগুলো দিল, এই একটা। দুই নম্বর আরেকটা কথা বলি, ওই অন্য একটা যুক্তরাষ্ট্র মানে বাইডেনের প্রতিরক্ষা মন্ত্রী অস্টেন ইউরোপে কি গিয়েছিলেন এই যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পরে, রাশিয়া আক্রমণের সেখানে যে কি বলেছিলেন শুনুন। বলছেন রাশিয়াকে উইক করা, দুর্বল করে দেওয়া এই যুদ্ধের আমাদের প্রধান লক্ষ্য। এক। দুই নম্বর হচ্ছে যুদ্ধ আগ্রাসন শুরু করার আগে রাশিয়া গ্যারান্টি চেয়েছিল কয়েকটা। তার ভিতরে প্রধান হচ্ছে তোমরা তাকে ইউক্রেনকে ন্যাটোতে নিতে পারবে না, এই গ্যারান্টি তারা দেয়নি ওটা। তাহলে আসল কেন তারা যুদ্ধ বাঁধালো, যে কবির হাসান সাহেব যেটা বলবেন যে মানে এই যে দুটো দেশ মিলে এই যুদ্ধের এই পরিণতির জন্য দীর্ঘায়িত করার জন্য। ঘটনা দেখেছেন কোথায়? এরা রাশিয়ান আগ্রাসনের নিন্দা করা যায়, কিন্তু কথা হচ্ছে তারা করার আগে যে গ্যারান্টি চেয়েছিল যে তোমরা ন্যাটোতে নেবে না, নেয়নি। আর দ্বিতীয়ত যুদ্ধ শুরু করা কেন হলো, যুদ্ধ অনেক কারণ। একটা তো হচ্ছে রাশিয়াকে দুর্বল করা, কিন্তু অন্যান্য অলিখিত কিছু বক্তব্য থাকে। ধরা যাক আপনি একটা জিনিস বানালেন, এই জিনিসটা ঠিক মতো কাজ করে কিনা এটাও তো পরীক্ষা করে দেখতে হবে।
সেই অস্ত্রশস্ত্রগুলো পরীক্ষা করতে হয়। যুদ্ধে পরীক্ষিত না হলে সে অস্ত্র কতটা উপযোগী, কি কি ডেভেলপমেন্ট দরকার, কি কি ত্রুটি সংশোধন দরকার, এগুলো দরকার। ফলে যুদ্ধ দরকার অস্ত্রের জন্য। অস্ত্র যারা উৎপাদন করেন সেটা তাদের অস্ত্র উৎপাদন, অস্ত্রের রপ্তানি বা বাজার আরো বাড়ানোর জন্য। এই যে সাম্প্রতিককালে আপনি ভারত পাকিস্তানের যুদ্ধ একটা হয়ে গেল, পাকিস্তান ইউজ করেছে রাশিয়া চীনের 2 নম্বর ক্ষমতাশালী, দ্বিতীয় নম্বর 2 নম্বরের যুদ্ধ বিমান। আর ভারত ব্যবহার করছে তার চাইতে এক জেনারেশনের আরো মানে অ্যাডভান্স রাফায়েল ফ্রান্সের ফাইটার জেট, মিরাজের চাইতে বেশি, মিরাজও তারা সেখান থেকে নিয়েছে ফ্রান্সের। সেটার বিরুদ্ধে চীনের মানে তার চাইতে এক জেনারেশনের পেছনের অস্ত্র জিতে গেছে। ফলে এগুলো পরীক্ষা হয়, পরীক্ষা হয়ে তার দাম বাড়ে, দাম কমে, গুরুত্ব বাড়ে, নিজের ভুল ত্রুটি সংশোধন ফলে অনেক কারণে। ব্যবসাটা অনেক বড় একটা বিষয়, এবং রাশিয়ার এখনকার অর্থনীতি অনেকটাই টিকে আছে যুদ্ধের উপর। অর্থাৎ এই যুদ্ধ বন্ধ হলে রাশিয়ার অর্থনীতির অনেক নাজুক অবস্থা হয়ে যেতে পারে, কারণ তাদের সেটা মনে হয় কারণ এটা যুদ্ধের একটা স্বাভাবিক ব্যাপার। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, আমেরিকা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাংঘাতিক ভাবে ছিল। এটা তখন ডোমেস্টিক ইকোনমি চাঙ্গা করেছে, ডিমান্ড সাইড ইকোনমিক ম্যানেজমেন্ট। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি মহাদুল্লাহ ভাইয়ের সাথে। যখন দুইটা জোট ছিল, যে ন্যাটো আরেকটা যে রাশিয়াদের ওয়ারশো প্যাক্ট, যখন ওয়ারশো প্যাক্ট হয়ে যায় যখন 1997 এর দিকে, তখন কিন্তু পুতিন ক্ষমতা ছিল, বলেছে যে আমরা ওয়ারশো সব করছি, এখন তো আর কোনো যুদ্ধের কোনো নেই, তোমরা আর ইস্ট ওয়ার্ড আসবে না। ন্যাটো তখন বলতো 12 না 13 মেম্বার ছিল, সেই মেম্বার আস্তে আস্তে তারা তাদের কথা রাখেনি, একটা অল দ্য ওয়ে রাশিয়ার দৌড়গোড়া চলে এসেছে। কিন্তু হলো ইউক্রেন ও রাশিয়ার বর্ডার, তাদের মধ্যে একটা 2000 মাইলের বর্ডার আছে, সামথিং লাইক ভেরি বিগ, মেক্সিকোর মতো। আপনি যে চিন্তা করেন যে চায়না মেক্সিকোতে চলে আসছে, তাই না? আমরা কি আমেরিকানরা চায়নাকে দিব মেক্সিকোতে ওদের রাডার বা ওদের কোন স্থাপনা তৈরি করতে? ঠিকভাবে আপনি রাস্তার দিক থেকে দেখেন, সেই ওরা বারবার বলেছে যে আমরা চাচ্ছি, তোমরা কথা দিয়েছো। এটা এরকম যে কথা দেয়নি, কথা দিয়েছে তারা স্টোর আসবে না। এইটা যদি তারা না করতো তাহলে রাশিয়া কিন্তু আক্রমণ করতো না। আরেকটা ব্যাপার আছে যেটা আপনি জানেন, ওই যে ক্রিমিয়া নিয়ে, ক্রিমিয়ার একটা হিস্টোরিক্যাল আছে, স্টোরি আছে। ক্রিমিয়াকে তারা কখনোই ছাড়বে না। ক্রিমিয়া একটা সময় রাশিয়ার অংশ ছিল, ইউক্রেনকে দেওয়া হয়েছে, আবার নিয়ে গেছে। তারপর ডনবাস এলাকা যেটা বলছেন যে 20% রাশিয়ান স্পিকিং, তারা সবসময় রাশিয়ার অঙ্গ হতে চায়। আপনি জানেন যে করে ওদের গণভোট হয়েছে, ওরা কিন্তু করেছে যে রাশিয়ার সাথে সংযুক্ত হতে। আপনি একই লজিক আনতে পারেন যে এটা আপনি দিবেন না, কিন্তু আপনি কসোভোকে আপনি দিচ্ছেন। একটা দেশের ভিতর আরেকটা দেশ তৈরি করছেন, অনলি কান্ট্রি দ্যাট মানে রিকগনাইজ দ্য ইউনাইটেড স্টেটস, আর 2-3টা তো ছোট কান্ট্রি থাকতে পারে। তো আমেরিকার যেটা মানে রোল বেস, যেটা একটা নিয়ম আমরা সৃষ্টি করেছিলাম ইউনাইটেড নেশনস এর মাধ্যমে, একই রোল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই যে আমেরিকা যে চুক্তিগুলো করছে, এগুলো তো আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির মানে এগেইনস্টে যাচ্ছে। কিন্তু আমেরিকা তোয়াক্কা করছে না, রোল বেস সিস্টেম থেকে বেরিয়ে একটা মানে chaotic ওয়ার্ড আমেরিকা যেতে যাচ্ছে। ওরা মনে করছে উই আর দি গ্রেটেস্ট, দি নাম্বার ওয়ান, দি মাগা। কিন্তু আমেরিকার নাম্বার ওয়ান না, মাগা না, অন্যান্য দেশ অনেক এগিয়ে যাচ্ছে। আমেরিকার জনগণকে, পলিসি মেকারদের, তাদের সে চিন্তা করতে হবে। যত সমস্যা আমরা আমেরিকার, আমরা ইসরায়েলকে নিয়ে ভাবি মোর দেন ভাবি আমাদের ইন্টারনালি প্রত্যেকটা ঘটনা। এই গাজার দেখেন, এবার যে আসলো এই নেতানিয়াহু বারবার প্রশ্ন করছে, কোন জায়গায় টু স্টেট সলিউশনের কথা আসতেছে না, বারবার ঘুরে ফিরে ডিফ্লেক্ট করতেছে এই প্রশ্নটাকে। এই জিনিসটা আমেরিকা নিয়ে ঠিক ভালোভাবে বোঝে যে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটা টু স্টেট সলিউশন, একটা প্যারাসাইট স্টেট হওয়া দরকার। এটা যদি হয়, এমনি হোস্টিলিটি কমে যাবে, বারবার ইরানও বম্ব করতে হবে না, অন্য দেশে আক্রমণ করতে হবে না। কতগুলো দেশকে ওরা ধ্বংস করেছে বিকজ অফ দিস, এই পিস অফ ল্যান্ডকে ওদের নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য। এই ব্যাপারগুলো আমেরিকানরা বুঝে কিন্তু বলতে পারে না, ইউ ক্যানট সে এনিথিং। অনেক কিছুই হয়তো আমেরিকানরা বুঝতে পারছে কিন্তু বলতে পারছে না, যে বলার আহ্বানটা জানিয়েছেন বারাক ওবামা। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, দেশের ভিতরকার রাজনীতি নিয়ে একটু কথা বলি। সেটা হলো ডেমোক্রেটদের এই নাজুক অবস্থা, এবং বারাক ওবামা আহ্বান জানাচ্ছেন যে দাঁড়ান, জেগে উঠুন। অর্থাৎ আপনি যদি সত্যকে সত্য বলতে চান তাহলে জেগে উঠুন, প্রতিবাদ করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, সেটি তিনি বলছেন। ডেমোক্রেটরা একজন নেতাও খুঁজে পাচ্ছেন না। মিড টার্ম নির্বাচনে যিনি পথ দেখাবেন, যিনি এজেন্ডা সেট করবেন, পাবলিককে জাগিয়ে তুলবেন, আলটিমেটলি অনেকেই আশাবাদী মিড টার্ম নিয়ে। কিন্তু আপনি কতটা আশাবাদী হতে পারছেন যে ডেমোক্রেটদের পক্ষে মিড টার্ম নির্বাচনে ফলাফল আসবে?
আমি চাই কতটা আশাবাদী, চাইতে বড় কথা ফর্মার প্রেসিডেন্ট ওবামা তিনি নিজে অনেকটা শঙ্কিত বোধ করছেন এবং সেই জন্য ডেমোক্রেটদেরকে বলছেন তোমরা সোচ্চার হও, যে সমস্ত ব্যাপার তোমাদের নীতিগত ইস্যুতে যেটাকে তোমরা রং মনে করো, সেটা অন্যায় মনে করো, সেগুলোর ব্যাপারে সত্য, জনগণের যে অধিকারের কথা তোমরা মনে করো মানে যে সংরক্ষণ করা উচিত, যে মানে সুযোগ সুবিধাদের সংরক্ষণ, যে ধরা যাক সোশ্যাল সেফটি নেট ধরে রাখা উচিত, ওইগুলা খর্ব করা হচ্ছে, যদি আমরা মনে করো সেটা কথা বলতে থাকো। এটি বলে তিনি নিজেই একজন অভিজ্ঞ রাজনীতিক এবং ফর্মার প্রেসিডেন্ট, তিনি এই কথা বলছেন। একটা এবং দেশব্যাপী ডেমোক্রেটদের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। একটা হচ্ছে কোনো যেটা বলা হচ্ছে মানে কোহেসিভ কোনো লিডারশিপ না, একটা সেন্ট্রাল আউটস্ট্যান্ডিং একজন দুজন চারজন নেতা মানে জাগ্রত হয়ে আসেননি। গতবারে যদি মানে বাইডেন এত দুর্বল হয়ে গেছেন, তিনি তার কণ্ঠ দিয়ে কথা বেরোচ্ছে না, তিনি এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় সিঁড়িতে পড়ে যাচ্ছেন, স্টেজে পড়ে যাচ্ছেন, তিনি এইরকম একটা ব্যক্তি যদি আগে ভাগে নিজেকে তুলে নিতেন, এমনকি মানে ট্রাম্পের সাথে প্রতিযোগিতার বিতর্কে যাওয়ার না তারও বহু আগে, তাহলে তখন ডেমোক্রেটিক পার্টির আউটস্ট্যান্ডিং সব মানে ইয়াং এনার্জেটিক মানে ফ্রন্ট রানার কয়েকজন এসে যেতাম, তাদের মধ্যে থেকে দল লিডারশিপ নিত। হেরে গেলেও এই তাদের ভিতর থেকেই কয়েকজন মানে জনগণের সামনে তখন আসতো কারা কারা এই ধরনের উজ্জ্বল ব্যক্তি, ডিসাইসিভ লিডারশিপ কারা দিতে পারেন, এইটা সুযোগ দেওয়া হয়নি। ফলে আজকের ডেমোক্রেটিক পার্টির যে অবস্থা, এটা একটা বাইডেনের মানে বাইডেন কারণে অনেকাংশেই একটা। দ্বিতীয় আর একটা কথা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির যে মামদানির কথা, তিনি আকস্মিক ভাবে এখানে ডেমোক্রেটিক প্রাইমারিতে মেয়রাল ইলেকশনদের তিনি উইন করায় ডেমোক্রেটিক লিডারশিপ কিন্তু এটা আপসেট হয়ে গেছে। কারণ আপসেট হওয়ার কারণ না যে তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, এটা না। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বার্নি স্যান্ডার্স ইন্ডিপেন্ডেন্ট হয়ে ডেমোক্রেটিক পার্টির পক্ষে সবসময় ভোট দিয়ে থাকেন সেনেটে, এবং আলেকজান্ড্রা ওকাসিও কর্টেজ এওসি কংগ্রেসের পাশে লোয়ার হাউসের মেম্বার প্রতিনিধি পরিষদের, তারাও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, আরো কয়েকজন আছেন। আসল কথা হচ্ছে একটা সে মুসলমান, এক, দুই নম্বর হচ্ছে সে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা করেছে। এখন ওই একটা ব্যাপার, তারা ইসরায়েলকে সমালোচনা করেছে, এরকম কোন ব্যক্তি কোন লিডারশিপ পজিশনে আসবে এটাতে সম্মত না। ফলে দরকার হলে এমনকি এমন অবস্থা মনে হচ্ছে যে দরকার হলে নিউ ইয়র্ক সিটির মেয়রাল ইলেকশনে এবারে আমরা এই ব্যক্তি যদি শেষ পর্যন্ত নির্বাচিত হয়ে যায়, সেটা প্রতিহত করতে মানে ডেমোক্রেটিক পার্টি হচ্ছে। এমনকি এটাকে ফেডারেলের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হবে নিউ ইয়র্ক সিটিকে, না সেটা প্রেসিডেন্ট বলছেন, কিন্তু ডেমোক্রেটরাও সমালোচনা করছেন অনেক। এরা ডেমোক্রেটিক পার্টির লিডারশিপ এখন দোটানায় পড়ে গেছে। তাদের আসল হচ্ছে মানে কমিটমেন্ট হচ্ছে মানে ইসরায়েলের ব্যাপারে খুব স্ট্রং, সেই কারণে সেটার ক্ষেত্রে প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়ায়, পার্টির বেশ ক্ষতিগ্রস্ত, এটা তারা বুঝতে দিচ্ছে। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে কবির হাসান, আমরা বিরতির পর ফিরে আপনাকে এই বিষয়ে আলোচনার সুযোগ দেব। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং প্রফেসর ডক্টর কবির হাসান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতি নিতে হয়েছিল ডক্টর কবির হাসান, আপনার বক্তব্যটি আমরা শুনতে পারিনি। ডেমোক্রেটদের বেহাল দশা নিয়ে আমরা কথা বলছিলাম। এই যে দেখুন, আমি শুধু প্রথমে একটা মানে কমপ্লেন নিয়ে শুরু করব। এই যে ওবামা বলেন ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট, ওরা যখন সত্যি কথা বলার সময় ছিল সত্যি কথা বলেনি। আমেরিকাতে এবং সারা দুনিয়া বিশ্বে, যেমন গাজা ইসরায়েল প্রশ্নটা আমি আনবো, এটা একটা সর্ট অফ মানে অনেকে বলে অ্যাপোক্যালিপটিক মোমেন্ট। আসলে গাজা সম্পর্কে অনেক আদারওয়াইজ থিঙ্কিং আমার বন্ধু বান্ধব সার্কেলে যারা আছে, রিপাবলিকান যারা খ্রিস্টান জায়নিস্ট, ওরা বিশ্বাস করে এটা হতেই হবে। এটা একটা পেইন, এটা সর্ট অফ ইউজফুল নেসেসিটি অফ দিস জেনোসাইড, যাতে মাসিয়া ফিরে আসবে। আর যারা সেকুলার জায়নিস্ট আছে তারা মনে করে দিস এ কান্ট্রি গড হ্যাজ গিভেন টু দি ইভেন দে ডোন্ট বিলিভ ইন গড। আচ্ছা, এই কথাটা আমি কেন বললাম? ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্টের এখানে যে চেঞ্জটা শীর্ষ, কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। কিন্তু এখন নিউ ভোটাররা আগের মতো, যারা ইভেন জুইশ ভোটার যারা আছে, আপনি জানেন এই যে মুভমেন্ট গুলো হচ্ছে, মামদানির পেছনে যারা ছিল 21%, দেখবেন অনেক জুইশ ভোটার, তার যে মানে নির্বাচনী প্রচারের পার্টনার ছিল এই যে প্রাইমারিতে, এই যে এই চিন্তাধারা যে ফিরে আসতেছে। আপনি একটা স্ট্যাটিস্টিক পড়লাম,
এখন যে ডেমোক্রেটিক পার্টিতে বেস ছিল কিন্তু এই জুইশ ভোট বা ইসরায়েল, এটা কিন্তু অনেক কমে আসছে। ইসরায়েলের প্রতি ভালোবাসার ইয়াটা অনেক কমে যাচ্ছে, আগের মতো ইসরায়েলের সাপোর্ট নেই। এই জিনিসটা যদি ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট বুঝতে না পারে, তাহলে ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট মানে ভরাডুবি হবে। মামদানি শুধু একটা মুসলিম না, একটা মানে একটা সর্ট অফ একটা সিস্টেমের বিরুদ্ধে ফাইট করছে সে, অ্যান্টাই জায়নিজম, অ্যান্টাই ইনইকুইটি পলিসি। যেমন সে প্রশ্ন, এই তার যে বাপকা বেটা বলবো, সবাই বলতে তুমি প্রথম কি করবা, ইসরায়েল যাবো, তোর জন্য আই স্টে ইন নিউ ইয়র্ক। এই যে একটা মেসেজ দিয়েছে, আমি আমার ঘরের সমস্যা সমাধান করবো রাদার দেন গোইং টু ইসরায়েল। এই মেসেজ গুলোকে আপনি যদি তার মেসেজ গুলো যদি পড়েন, এই মেসেজ গুলো কিন্তু ইয়াঙ্গার জেনারেশন, যার উইল বি মোর এন্ড মোর ইম্পর্টেন্ট ইন দি নেক্সট মিড টার্ম ইলেকশন, তাদেরকে কিন্তু প্লাকার্ড করার জন্য মামদানির যে পলিসি মানে মানে ইলেকশন ম্যানিফেস্টো, অথবা আমি একটা কাটসাট করতে সেন্ট্রাল পজিশনে যে স্ট্র্যাটেজি নিয়ে সে গেছে, স্ট্র্যাটেজি মানে কপিকেট করতে হবে। ফ্যান্টাস্টিক যেভাবে সে নির্বাচন নিয়ে কিছু কিছু ভিডিও আমি দেখলাম, আনবিলিভেবল। তো এই মেসেজটা ওদেরকে নিয়ে যেতে হবে এই সারা আমেরিকাতে। কিন্তু আমার ভয় হচ্ছে, যেহেতু জুইশ লবি লেগে গেছে, জিততে পারবে কিনা। অলরেডি এই কোমোকে 2 কনভিক্ট কে দাঁড় করাইছে, একজনকে ডোনাল্ড ট্রাম্প মাফ করে এবং দিয়েছে। এন্ড্রু কুমো আজকে নির্বাচন করার চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন, আজকে তিনি ঘোষণা দিয়েছেন যে আমি নির্বাচন করব। এই জিনিসগুলো করছে কারণ তাকে হারানোর জন্য, কিন্তু সে জিতে যায়। এবং আমার মনে হয় এই মুহূর্তে ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্টকে, বারাক ওবামাকে কিন্তু বলে দেওয়া উচিত যে আমি মামদানিকে সাপোর্ট করছি, তাই না? তার এন্ডোর্সমেন্ট দরকার এই যে বেসকে ইয়া করার জন্য। সে কিন্তু কখনোই, সে কিন্তু মুসলিমই না। আমি ডোন্ট সি হিম অ্যাজ এ মুসলিমান। আমি আপনার আগে যেতে বলতে যাচ্ছিলাম, সে মিক্সড, ওবামা যেভাবে মিক্সড, তারপরে কমলা হ্যারিস মিক্স, সে একটা মিক্সড ইয়ার। সে কিন্তু একেবারে, আমার একজন কলিগ আছে, সে বলে যে আমেরিকাতে কালোদের লিবারেশন ততদিন আসবে না যতদিন জুইশ মানে নিগ্রো আমেরিকানসরা ক্ষমতা আসবে। তার মানে যারা তাদের বাপ মা স্লেভ হয়ে দেশে আসছে, এই দেশে যারা কিন্তু ব্ল্যাকই বলেন, অন্য দেশে বলেন, ইন্ডিয়ান বলেন, তারা কিন্তু সব ইমিগ্রেন্ট ইন এ সেন্স। তারা পরে আসছে, পরে এসে কিন্তু তারা ভালো করছে যেটা হয়। কিন্তু এই যে এখানে অ্যাব অরিজিন, যে যারা অরিজিনাল ইন্ডিয়ান আমেরিকান ইন্ডিয়ান, যারা স্লেভ হিসাবে আসছে, দেশকে গড়ে তুলছে, তাদের যদি মুক্তি না আসে, লিবারেশন, আলটিমেটলি দ্যাটস গোইং টু হ্যাভ always a negative scar on our economic and moral development. অর্থাৎ বারাক ওবামা যে আহ্বান জানিয়েছেন সত্যের পক্ষে দাঁড়াতে হলে তাকেও আগে সত্যের পক্ষে দাঁড়াতে হবে, যেসব বিষয়গুলো আছে। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে ফিরতে চাই। সৈয়দ মাহমুদুল্লাহ, আমরা খুব বেশি সময় পাবো না, ভাবছিলাম যে হয়তো একটু লম্বা করে আলোচনা করব, কিন্তু সময় পাওয়া যাবে না। বিএনপি, এনসিপি, জামাত ইসলামী একদম বর্তমানে এমন সব ভাষায় স্লোগান দিচ্ছে পরস্পর বিরোধী, যেটা আসলে তারা যে একসাথে জুলাই আন্দোলন করেছিল সেটি এখন অনেকের কাছে হয়তো না জানলে আর কি বিশ্বাস হবে না। তারা এমন সব ভাষায় স্লোগান দিচ্ছে পরস্পর। ক্ষমতার খুব কাছাকাছি চলে আসার সময় হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন। ক্ষমতার গন্ধে কি তারা একটু বেসামাল হয়ে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? একদম ঠিক কথা। কে রাষ্ট্রের ক্ষমতা দখল করবে সেটার জন্য এখানে লড়াই হচ্ছে। বিএনপি আশা করছিল যত আর্লি আগে নির্বাচন হয় তত বিএনপির সংখ্যাগরিষ্ঠতা বা বিপুল সম্ভাবনা ছিল। এখন সেটা ধীরে ধীরে কমে আসছে। তাদের দলেরও চাঁদাবাজি, লুটতরাজ ইত্যাদি ইত্যাদির নানা ক্ষেত্রে দেশব্যাপী তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে, ভয়ঙ্কর সব অভিযোগ, জনপ্রিয়তা খুব ক্ষুণ্ণ হতে যাচ্ছে। একটা 2 নম্বর হচ্ছে অন্য পক্ষে জামাত ইসলামী এবং তার অফশুট কিছুটা বলা চলে নাগরিক পার্টি, তরুণরা যেটা করেছে, এই দুটোর ভিতরে মোটামুটি তারা কোঅর্ডিনেট করে কাজ করছে। তাদের ভিতরে বেশ ক্ষমতা নিয়ে যদি একটু বিলম্বিত হয়, এবং তারা আরো একটা যেটা দাবি করছে আঞ্চলিক নির্বাচনগুলো, লোকাল গভর্নমেন্ট, যেটা ইউনিয়ন কাউন্সিল, থানা কাউন্সিল, উপজেলা কাউন্সিল, ডিস্ট্রিক্ট কাউন্সিল, মিউনিসিপ্যালিটি নির্বাচন যদি আগে হয়ে যায়, সম্ভবত জামাত ইসলামী সেখানে ভালো করবে, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ ওঠার কারণে। ভালো একবার করলে ওখানকার কারণে তারা সেন্ট্রাল ইলেকশন, পার্লামেন্টারি ইলেকশনে অনেক বেশি ভালো করবে। ফলে এই কারণে কত ভালো করবে বলে আপনার কাছে মনে হয়? জামাত কত ভালো করলে কতগুলো আসন পেতে পারে যে বিএনপি ক্ষমতায় যাওয়া আটকানো যাবে? সর্বশেষ যেটা একটা জরিপ হয়েছিল তাতে বিএনপি 300 আসনের মধ্যে 135 পাবে বলে ধরা হয়েছিল। তো বাকিগুলা অন্যরা জামাত পাবে, এনসিপি পাবে ইত্যাদি। কিন্তু যদি এই বর্তমানে
বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দেশব্যাপী উঠছে এগুলো এইটা যদি ফেব্রুয়ারি থেকে সম্ভবত শেষ পর্যন্ত এপ্রিলের থেকে নিয়ে যাওয়া হবে ইলেকশন, আমার ধারণা ফেব্রুয়ারি তারা করবে না। সেই পর্যন্ত যদি বহাল থাকে এবং বিএনপির এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে তারা হয়তো 100 থেকে 100 আসন পেতে পারে। তো বাকি আসন তারা পাবে, জামাত পাবে, অন্যান্য ইসলামিস্টরা পাবে এবং এনসিপি পাবে বলে আপনি এনসিপি মনে পাবে, করছেন? আর কিছু ইন্ডিপেন্ডেন্টরা পাবে, ইত্যাদি ছোটখাটো পার্টি পাবে। ফলে সম্ভবত তখন তারাই সরকার গঠন করতে হতো, একটা গ্র্যান্ড কোয়ালিশন তাদের ভিতরে। অথবা বিএনপি যদি সরকার গঠনে সমর্থ হয় সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে, তাদেরকে ওদের সমর্থন নিয়ে ওদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে সরকার গঠন করতে হবে, তখন তারা অনেকটা ওদের উপর নির্ভরশীল হয়ে থাকবে। ফলে পরিস্থিতি এই যত মানে, এবং বিএনপি খুব কড়া কড়া কথা বলছে যে ওই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু কেন যেন মনে হচ্ছে তাদের হাত থেকে সব ফসকে যাচ্ছে সিচুয়েশন। জি, একটু সময় পেলে হয়তো আর একটু বেশি শুনতে পারতাম। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে শুনতে চাই বিষয়টি। আমি ঢাকায় গিয়েছিলাম, মানে ঢাকা আমার বন্ধু বান্ধব আছে সব সার্কেলে, বলে যে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই যেভাবে চাঁদাবাজি, যেভাবে হাজানি এবং কিছুদিন যে ঘটনা শুনলে পাথর মেরে হত্যা করা এগুলো করছে, তাতে বিএনপির কিন্তু সমর্থন তলানিতে নামছে। মহম্মদুল্লাহ যেটা বলছেন সেটাই হতে যাচ্ছে। যতই ইলেকশন প্রলম্বিত হবে তাদের এই পদার্থ কাজগুলো সামনে আসবে, ওরা সিট হারাতে শুরু করবে। আমার প্রেডিকশন হলো যদি ফেয়ার ইলেকশন হয়, বিএনপি 125, জামাত 75 থেকে 100, আর অন্যান্য দলগুলোটা পাবে। তা আমরা মনে হয় বাংলাদেশে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে, কোয়ালিশন গভর্নমেন্ট। বিএনপি যদি গভর্নমেন্ট ফর্মও করে অন্য দলকে নিয়ে, তাহলে সে আগের মতো স্ট্রং থাকবে না। আর জামাত ইসলাম যদি একটা ফর্মিডেবল পজিশনে সেকেন্ড পার্টি থাকে, তাহলে একটা মোরাল ফিল্টার হিসাবে কাজ করবে। কারণ এখনো আপনি যদি মানে দল কানা না হন, নিরপেক্ষ চিন্তা করেন, জামাতের যে এখন ইয়াঙ্গার লিডারশিপ আছে তারা 71-এ ভুল করেছে, সেটা পার্ট ইজ গন। 95% র্যাঙ্ক এন্ড ফাইল আর জামাত ইসলামী বাংলাদেশে জন্মগ্রহণ করা, বাংলাদেশের সার্বভৌম বাংলাদেশকে ভাবে। ওরা যদি একটা ফর্মিডেবল অপোজিশন ফোর্স থাকে তাহলে বাংলাদেশের জন্য উপকার হবে। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, আমি এটা ভুলে গেছিলাম। এই মিড টার্মের প্রেডিকশন আমার হলো, যদিও ডেমোক্রেটদের অবস্থা খারাপ, যেভাবে হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল বিল, অনেকে বলে বিগ বিউটিফুল ট্রিপল বি, আমেরিকান অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। তারপরে বিগ মাগা মুভমেন্ট নিয়ে যে ঘটনাগুলো হলো, যুদ্ধ কমানো, যুদ্ধ থামানো, অথবা এই যে মানে ডিপ স্টেটকে ধরা, এই জেফ এপস্টেইনকে যেগুলো হচ্ছে, এটা স্টিভ ব্যানন তো বলেছে তার 10% অফ দ্য মাগা would lose the 46 seats there. আমার প্রেডিকশন, কংগ্রেস ইজ রিগার্ডলেস হোয়াট হ্যাপেন্স উইথ ডেমোক্রেটিক পার্টি এস্টাবলিশমেন্ট, তারা যদি মামদানির ফর্মুলাকে নেয়, জোহরান মামদানির ফর্মুলা, তার ইলেকটোরাল স্ট্র্যাটেজি, কিভাবে ক্যাম্পেইন করতে হয়, কি মেসেজ নিতে হবে, তাহলে মিড টার্মে ডেফিনেটলি কংগ্রেস ওরা উইন করবে একটা সাবস্টেন্সিয়াল মার্জিনে। আর যদি ঠিকভাবে চালাতে পারে তারা হয়তো সিনেটও উইন করতে পারে। এটা হলো আমার প্রেডিকশন। এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক এটাকেও ইতিবাচক বলছেন যে মেগাবিল থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সেনেট এবং হাউসে এখন পর্যন্ত ডেমোক্রেটরা ঐক্যবদ্ধ আছেন, তাদের মধ্যে কোনোভাবেই ভোট এদিক সেদিক হয়নি, সবাই একজোট হয়ে আছেন। এটি একটি ইতিবাচক দিক, এবং একই রকম ইতিবাচক দিক হতে পারত যদি বাংলাদেশে, অর্থাৎ যেটি বলা হচ্ছিল যেসব অপশাসনের বিরোধিতা করে নতুন করে শুরু করার কথা বলা হচ্ছিল, সেই পক্ষগুলো যদি একসঙ্গে একত্রিত হয়ে তারা এগিয়ে যেতে পারতো, তাহলে হয়তো সেটা ইতিবাচক হতো, অনেকে মনে করছেন হতো। আমরা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় এবং আলোচনার জন্য। একই সঙ্গে দর্শক যারা এতক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।